হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর 2026-এর ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নাম্বার 6 ইতাহার হাই স্কুল এইচএস। ঠিক আছে, আমি বেশি কথা বাড়াবো না। যদি কন্টেন্ট ভালো লাগে একটা লাইক করে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো শুরু করছি। একের কোশ্চেন বলেছে, স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল বাড়ে কমে একই থাকে না বলা সম্ভব নয়। দেখো, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ বল কার কার উপর নির্ভর করে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমাদেরকে এটা জানতে হবে যে ঘর্ষণ বল অ্যাকচুয়ালি সবসময় তল দুটোর প্রকৃতির উপর নির্ভর করে। কেন? তল দুটোর প্রকৃতির ওপর ঘর্ষণ বল কী করে? সমান্তরালভাবে কাজ করে। ক্ষেত্রফল, এখানে যে কোশ্চেন দিয়েছে ক্ষেত্রফলের উপর, মনে রাখতে হবে ক্ষেত্রফলের উপর নির্ভরই করে না ঘর্ষণ বল। তাহলে ক্ষেত্রফলের উপর যদি ঘর্ষণ বল নির্ভর না করে তাহলে অ্যান্সার কী হবে? একই থাকে, সর্বদা কী হবে? একই থাকে। বোঝা গেল? 2 নম্বর কোশ্চেন দেখো, তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় তাকে কী বল বলে? তোমরা সবাই জানো যে ঊর্ধ্বমুখী বলকে আমরা কী বল নামে ডেকে থাকি? প্লবতা বল নামে। এটা তোমরা সবাই জানো। তাহলে অ্যান্সার কোনটা হবে? বিয়েরটা, প্লবতা বল। 3 নম্বর কোশ্চেন, একই জাতের তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে, আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই করে, কোনোটিই নয়। কি হবে? তোমরা সবাই জানো যে একই জাতীয় আধান হচ্ছে তড়িতাধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর ভিন্ন জাতীয় তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। দুটোই মনে রাখবে। এখানে একই জাতের বলেছে, সেক্ষেত্রে এখানে অ্যান্সার কী হবে? বিকর্ষণ করে। 4 নম্বর কোশ্চেন বলেছে ঘনত্বের এসআই একক লেখো। দেখো, ঘনত্বের এসআই একক লেখার আগে তোমাকে ফর্মুলাটা একবার জানতে হবে। ঘনত্বের ফর্মুলা কী হয়? ভর বাই আয়তন। তাহলে ভরের এসআই একক কী হয়? কিলোগ্রাম। আয়তনের এসআই একক হয় মিটার কিউব। তাহলে অ্যান্সার কী দাঁড়াবে? কিলোগ্রাম পার মিটার কিউব, বা এটাকে আমরা এসআই একক কী বলতে পারি? কিলোগ্রাম পার ঘনমিটার। আর যদি সিজিএস একক দিত তাহলে আবার ভরের একক সিজিএসে কী হয়ে যেত? গ্রাম। আর আয়তনে সিজিএস হয়ে যেত সেমি, তাহলে ঘন সেমি। তাহলে অ্যান্সার হতো কত? গ্রাম পার ঘন সেমি। কিন্তু এখানে জানতে চেয়েছে এসআই, সেই জন্য এখানে অ্যান্সারটা কী হবে? কিলোগ্রাম পার ঘনমিটার। ডিয়ার অ্যান্সার। বিটটা দেখো, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত জানতে গেলে তোমাদেরকে ক্যালসিয়ামের সংকেত কি? সিএ। তার যোজ্যতা কত? একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 আর ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে কোনাকুনি গুণ হয় যোজ্যতার ক্ষেত্রে। তাহলে ক্যালসিয়ামের 1 মানে কিছু হবে না ক্যালসিয়াম, আর ক্লোরিনের 2 মানে Cl2। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হবে CaCl2। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? CaCl2, অপশন ডি। 6টা বলেছে পরমাণুর নিস্তড়িত কণাটি হলো। দেখো, পরমাণুর 3টা কণা আছে, এটা তোমাদের জানা খুবই জরুরি। এক তো প্রোটন, আরেকটা ইলেকট্রন, আরেকটা নিউট্রন। প্রোটন সর্বদা পজিটিভ হয়, ইলেকট্রন সর্বদা নেগেটিভ চার্জযুক্ত হয়, কিন্তু নিউট্রনের কোনো চার্জ থাকে না, অর্থাৎ এটা তড়িৎবিহীন। সেই জন্য এটাকে কী বলা হয়? নিস্তড়িত। তাহলে তোমাদের এখানে নিস্তড়িত জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কী হবে? নিউট্রন। তাহলে নিস্তড়িত জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার হবে নিউট্রন। বোঝা গেল? 7টা বলেছে কি? তরল ধাতু হলো পারদ, ব্রোমিন, জল, লোহা। আচ্ছা, পারদ ধাতু, ব্রোমিন অধাতু। কিন্তু পারদ ধাতু হলেও ধাতু সাধারণত কী হয় তোমরা বলো? ধাতু সাধারণত কঠিন হয়। ঠিক আছে, কিন্তু একমাত্র এখানে পারদ হচ্ছে ধাতু হওয়ার পরেও সেটা তরল হয়। তাহলে এক্সাম্পল কী হবে? তো পারদ হচ্ছে তরল অধাতু। ব্রোমিন সম্পর্কে একটু জেনে নাও, ব্রোমিন পরীক্ষায় পড়ে থাকে। ব্রোমিন হচ্ছে তরল অধাতু। বোঝা গেল? 8 কোশ্চেন, জীবদের গঠনগত ও কার্যগত একক কী? তোমরা সবাই জানো জীবদের গঠনগত ও কার্যগত একক কী? কোষ। তাহলে অপশন কোনটা হবে? জীবদের গঠনগত ও কার্যগত একক কোষ। 9টা দেখে নাও তোমরা, কী বলেছে? কোষের প্রোটিন তৈরির কারখানা বলে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে, আর রাইবোজোমকেই বলা হয়ে থাকে প্রোটিন তৈরির কারখানা। বোঝা গেল? সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ। দেখো, এখানে স্নায়ুকোষ আর উট পাখির ডিমের মধ্যে কনফিউশন হতে পারে। মনে রাখবে যেটা বলছি, উট পাখির ডিম অ্যাকচুয়ালি কি? বৃহত্তম। উট পাখির ডিম হচ্ছে বৃহত্তম কোষ, কিন্তু এখানে দীর্ঘ জিজ্ঞাসা করেছে। দীর্ঘ হবে স্নায়ুকোষ। তাহলে এখানে কী জিজ্ঞাসা করেছে? দীর্ঘ। তাহলে দীর্ঘ বললে স্নায়ুকোষ, আর বৃহত্তম বললে উট পাখির ডিম। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। চলো, পরের কোশ্চেন কী বলেছে? যে কোষ অঙ্গাণু থেকে গলগি বস্তু সৃষ্টি হয় সেটা হলো, তোমরা সবাই জানো এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। আচ্ছা, এর আগে একটা কোশ্চেন ছেড়ে গেছি, সবুজ বর্ণের প্লাস্টিডকে কী বলা হয়? আচ্ছা, প্লাস্টিড 3 ধরনের হয়। তোমরা সবাই জানো কি? প্লাস্টিড 3 ধরনের। কী কী প্লাস্টিড হয়? ক্লোরো, ক্রোমো, লিউকো। ক্লোরোপ্লাস্টিড হয় সবুজ, ক্রোমোপ্লাস্টিড সবুজ বাদে বাকি সব বর্ণ ধারণ করে, ফুল, ফল, আর লিউকোপ্লাস্টিড বর্ণহীন। তাহলে এখানে আমাদেরকে সবুজ জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কী হবে? ক্লোরোপ্লাস্টিড। তাহলে অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্টিড। হয়ে গেল। 2 দাগের একের কোশ্চেনটা দেখো, চাপ সমান বল বাই ড্যাশ। আমি সেই জন্য বারবার বলি তোমাদেরকে ফর্মুলা কিন্তু মনে রাখা উচিত। চাপ সমান কী হয়? তোমরা সবাই জানো যে বল বাই ক্ষেত্রফল, তাই তো? আমি একবার তোমরা দেখিয়ে দিই যে চাপ সমান কী হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে এই ড্যাশটা কী হবে? ক্ষেত্রফল। 2 নম্বর কোশ্চেন দিয়েছে কি? যে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। এটা কি? গ্যালিলিওর সূত্র। পতনশীলের 3টা সূত্র। তাহলে এটা কি? সত্য। এটা হচ্ছে সত্য, মনে রাখবে। ঠিক আছে। Cl মাইনাস অ্যানায়নটিতে মোট ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা, ক্লোরিনের নর্মাল ইলেকট্রন সংখ্যা কত? 17।
Cl মাইনাস অ্যানায়ন হয়ে গেছে, যেটাকে আয়ন বলা হয়। যেহেতু এখানে একটা ইলেকট্রন কী করেছে, গ্রহণ করেছে, সেই জন্য এটা অ্যানায়নে পরিণত হয়েছে। তাহলে গ্রহণ মানে বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 18। কিন্তু মনে রাখবে প্রোটন সংখ্যা যেমন 17 আছে, 17ই থাকবে। পরের কোশ্চেন দিয়েছে আর্সেনিকের উৎস কি যা থেকে আর্সেনিক মানবদেহে প্রবেশ করতে পারে? আর মানবদেহে প্রবেশ করার জন্য ভূগর্ভস্থ জল হওয়া দরকার। অনেক সময় কী হয়, ভূগর্ভস্থ জলে 0.01-এর থেকে যদি বেশি মাত্রা হয়ে যায় আর্সেনিকের, তখন সেক্ষেত্রে মানুষের শরীরে প্রবলেম দেখা যায়। ঠিক আছে, সেই জন্য ভূগর্ভস্থ জল থেকেই পাওয়া যায় কিন্তু আর্সেনিক। 5 নম্বর কোশ্চেন, স্নায়ুস্পন্দন পরিবহনে কোন ধাতব আয়ন গুরুত্বপূর্ণ? দেখো, দুটো ধাতব আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এক তো সোডিয়াম আর একটা পটাশিয়াম। সোডিয়ামের সংকেত তোমরা জানো Na, পটাশিয়ামের সংকেত হচ্ছে K, কারণ এর রাসায়নিক নাম ক্যালিয়াম। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখলেই মোটামুটি হবে। পরে কোশ্চেন দিয়েছে কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করে? এই কোষ নিয়ে অনেকের মনে ভুল ধারণা আছে, একটু জেনে নাও ভালো করে। দেখো, কোষ কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করেছে রবার্ট হুক, কবে? 1645। কিন্তু মনে রাখতে হবে সেই কোষটা ছিল মৃত কোষ। কিন্তু এখানে যে কোশ্চেন জানতে চেয়েছে, এটা কি জানতে চেয়েছে? সজীব কোষ। তাহলে যদি সজীব কোষ জানতে চাই, মনে রাখবে সজীব কোষ প্রথম আবিষ্কার করেছে লিভেন হুক, মাত্র 9 সাল পরে 1674 সালে কিন্তু আবিষ্কার করেছে সজীব কোষ লিভেন হুক। তাহলে সজীব কোষ জানতে চেয়েছে লিভেন হুক। যদি কোষ শুধু বলে রবার্ট হুক, মৃত কোষও বললে রবার্ট হুক। আর সালটাও মনে রাখবে, কিন্তু পরীক্ষা আসতে পারে। পরের চ্যাপ্টারে চলে যাবো, দেখি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু সময় দিয়ে দাও। হ্যাঁ, চলো। 3 দাগের একের কোশ্চেন কি বলেছে? আর্কিমিডিসের সূত্রটি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট, আর্কিমিডিসের সূত্র। তোমরা দেখো, আমি একবার বইয়ে তো আছে, তার সঙ্গে একবার বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখে নাও, একটা বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কি করে? কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয়, স্বাভাবিক। আর নিজে কি করে? সেই জায়গা দখল করে। তাহলে বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, তাহলে বস্তুটিকে জায়গা দিতে গেলে তরলকে তার জায়গা সরতে হবে। তাহলে সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল মানে প্লবতা বলের মানও বেশি নয়, সরি, এটা হবে প্লবতা বলের মানও একই বা সমান। ঠিক আছে, এটা বেশি হবে না, প্লবতা বলের মানও একই বা সমান। বোঝা গেল আশা করছি। বাকি তোমরা বইয়ে দেখে নিতে পারো, পুরোটা দেখা গিয়েছে ভালোভাবে, আরেকবার দেখে নাও। ঠিক আছে, চলো। 2 কোশ্চেন কি বলেছে? কুলম্বের সূত্রটি লেখো, তার গাণিতিক রূপ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে দেখো, কুলম্বের সূত্র লিখতে গেলে তোমাদেরকে এই পিকচারটা বুঝতে হবে। আমি এখানে একটা বস্তু নিয়েছি, যেটা এ বস্তু ধরে নিয়েছি, আর একটা বস্তু নিয়েছি, এটা বি বস্তু। এই বস্তু ধরো আধান Q1, এই বস্তুর আধান Q2। এদেরকে আমি R দূরত্ব রেখেছি। তাহলে এদের মধ্যে কত পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সেটাকেই বলা হচ্ছে কুলম্বের সূত্র। গাণিতিক ফর্মুলাটা একবার দেখে নাও। F সমান K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। যেখানে লিখতে হবে F সমান বল, Q1 আর Q2 বস্তু দুটির আধান, আর বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব K ধ্রুবক। তাহলে এই সূত্রটাকে যদি আমরা বাংলায় লেখার চেষ্টা করি, গোদা বাংলায়, তাহলে কীরকম দাঁড়াবে? দেখো, বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল, যেটা F, ওই বস্তু দুটির আধানের গুণফলের সমানুপাতিক। দেখতে পেয়েছো Q1 আর Q2 গুণফলের কি সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের, তাহলে আর এর বর্গের, আর এটা কিসে আছে? ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেছে পুরো ডাটাটা সুন্দর করে। ব্যাস, তোমরা এটা দেখে নাও। পরের কোশ্চেন দিয়েছে, 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 17 ক্লোরিন 35 পরমাণুর প্রোটন ও ইলেকট্রন, 17 ক্লোরিন 35 পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, 3টা সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, 17 ক্লোরিন, এটা সবসময় তার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন 17, ইলেকট্রন 17। নিউট্রন বের করতে গেলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে নিউট্রন কত হবে? 35 থেকে 17 বিয়োগ করলে 18। বোঝা গেল। 4 নম্বর কোশ্চেন দিয়েছে ভৌত ধর্ম বলতে কী বোঝো? দেখো, অ্যাডজাস্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। দেখো, ভৌত ধর্ম বলতে কী বোঝো? যে ধর্মের সাহায্যে, এই আমি একটু বলে দিই, ভৌত ধর্ম হচ্ছে সেই ধর্ম যার সাহায্যে পদার্থের বাহ্যিক অবস্থা জানা যায়, অভ্যন্তরীণ কোনো অবস্থা জানা যায়নি। অর্থাৎ যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায় না, কিন্তু কোনো পদার্থের রং কী, গন্ধ, কোনো বিশেষ দ্রাবকের দ্রব্যতা কতটা হতে পারে, চৌম্বক ধর্ম, কাঠিন্য, ঘনত্ব, প্রসার্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ এবং তাপ পরিবাহিতা সম্পর্কে জানা যায়। সেই সব ধর্মকে আমরা কি বলে থাকি? ভৌত ধর্ম। যেমন অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস, তাহলে এটা অক্সিজেনের ভৌত ধর্ম। বোঝা গেছে? তোমরা এক্সাম্পল দিতে পারো। তারপরে কোশ্চেন দিয়েছে যৌগিক আণবিক অনুবীক্ষণিক যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্রের মধ্যে পার্থক্য। এও একদম সহজ কোশ্চেন দিয়েছে। দেখো, যৌগিক আলোক অনুবীক্ষণিক যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্র। প্রথম কথা, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে কী দরকার? আলো দরকার না। তাহলে এই যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয়। কিন্তু এই যন্ত্রে কী করা হয়? আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো, সেই জন্যই তো এর নাম ইলেকট্রন। 2 নম্বরে কী বলা যেতে পারে? যে এই যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব, কিন্তু এই যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা সম্ভব। 3 নম্বর তোমরা কি লিখতে পারো? যে এতে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য বিবর্ধন ক্ষমতা সম্পন্ন
একাধিক লেন্স ব্যবহার করা হয়, কিন্তু এতে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। বোঝা গেল। আরও এক্সাম্পল আছে, তোমরা নিতে পারো, যে এই যৌগিক আলোবীক্ষণিক যন্ত্রে কাদেরকে দেখা হয়, বিশেষ করে প্রাণীর অন্তর্গঠন দেখা যায়, আর এগুলোতে ভাইরাস, অণুজীব এদের সম্পর্কে আলোচনা করা যায়, এগুলো তোমরা লিখতে পারো। এর পরে কোশ্চেন দিয়েছে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে। তোমরা সবাই জানো আত্মঘাতী থলি কাকে বলে, বলো লাইসোজোমকে বলে। কেন বলে? কারণ এটা যে কোষে থাকে সেই কোষকেই কী করে, মেরে ফেলতে সাহায্য করে। তাহলে তোমরা দেখে নিতে পারো যে আত্মঘাতী থলি কাকে বলা হয়, লাইসোজোমকে। কেন? কারণ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, সেই জন্য আমরা একে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ বলতে পারি। লাস্ট কোশ্চেন দিয়েছে লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। দেখো তোমাদের সিলেবাসে যতটুকু বৈশিষ্ট্য আছে আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। লোহিত রক্তকণিকা গোলাকার হয়, দুপাশ চাপটা চাকতির মতো, আর এই কণিকা কী করে, অক্সিজেন পরিবহনে সহায়তা করে। এরপর দিয়েছে রড কোষ ও কোন কোষের কাজ কি। তাহলে অথবা দিয়ে তোমরা এটা অথবার পয়েন্ট, ঠিক আছে। অথবা রড কোষ ও কোন কোষের কাজ। দেখো রড কোষের কাজ, রড কোষ আকৃতিটা জেনে নাও, পরীক্ষায় পড়ে। রড কোষ দণ্ড আকৃতি। স্যার মনে রাখার টিপস, আরে রড তো দণ্ড টাইপ হয় না, তাহলে মনে রেখে দিবে যে রড দণ্ড। মনে রাখবে রড কী হয়, মৃদু আলো দর্শনে সাহায্য করে। বোঝা গেল। আর কোন কোষ কীরকম হয়, মনে রাখবে কোন কোষ হচ্ছে শঙ্কু আকৃতির, আর এটা উজ্জ্বল আলোতে বর্ণ দর্শনে সাহায্য করে। আশা করছি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি দ্রুত ভিডিও আনবো। আজকে এতটাই, আসছি পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।